কিন্তু এর পরের দুদিনও একই রকম অবস্থা ছিল অভিকের। বরং বলা যায় খারাপের দিকেই গেছিল ছেলেটা। খুব জ্বরের জন্য হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়েছিল ওর। ঐশীর হাতটা ধরে ছটফট করছিল অভিক একটু শ্বাস নেওয়ার জন্য। ঐশীর সেই মুহূর্তে সব এলোমেলো হয়ে গেছিল হঠাৎ। অভিকে পুরোপুরি হারিয়ে ফেলার ভয় এসে জড়ো হচ্ছিল মনে। কেমন নিজের ওপরই রাগ হচ্ছিল যেন তখন। এতদিন তো ছেলেটা চোখের সামনেই ছিল। দিনের পর দিন অপেক্ষা করেছে শুধু ঐশীর সঙ্গে একটু কথা বলার জন্য। আর ঐশী ওইভাবে মুখ ঘুরিয়ে থাকলো। একবার কাছে গেল না অভিকের। কথাগুলো ভীষণভাবে মনে হচ্ছিল যেন ওর। তার মধ্যেই কোনো মতে ডাক্তারকে কল করেছিল ঐশী। এরপর অক্সিজেন দিতে হয়েছিল অভিককে। একটা গোটা দিন ঐশী যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল সেই সময়। অভিকের নিস্তেজ শরীর, ক্লান্ত মুখটাকে দেখে বারবারই চোখটা ভিজে আসছিল ওর। শুধু মনে হচ্ছিল এতদিন একবার যদি ঐশী অভিকের কথা ভাবতো, ওর একটু খেয়াল রাখতো, একবার যদি ওর এই ছন্নছাড়া জীবনটা এসে হাতটা শক্ত করে ধরতো নিজে থেকে, তাহলে একটু একটু করে ধ্বংস করা থেকে ফিরিয়ে আনতে পারতো হয়তো ছেলেটাকে। এইভাবে এতটা কষ্ট পেতে দেখতে হতো না ছেলেটাকে। এর পরের দিন অভিকের শ্বাসকষ্টটা না থাকলেও এতটা উইক ছিল যে সেন্স ছিল না বিশেষ। তবে মাঝে মাঝে এক দুবার জ্ঞান ফিরেছিল ওর। ঐশী সেই সময় যেন আরো বেশি করে অভিকের কাছে আসছিল। অভিক তবে সেই সময় আবছা চোখে ঐশীকে দেখে খুব অবাক হয়ে যাচ্ছিল যেন। জ্বরের ঘোরেও নিজের মনেই বলে উঠেছিল, তুমি তুমি যাওনি এখনো? সবাই তো চলে গেছে। কেউ আর থাকতে চায় না আমার সঙ্গে, কেউ নেই আর। কথাগুলো কেমন এলোমেলোভাবে বলছিল অভিক। ঐশীর সেই মুহূর্তে কেন জানে না মনে হচ্ছিল এই কারণে অভিক সুস্থ হচ্ছে না। ও চোখ খুলে তাকাচ্ছে না। এতদিনের এত যন্ত্রণা, এতটা একাকিত্বের জন্যই হয়তো আর ফিরতে চায় না ও জীবনে। কথাগুলো ভেবে ঐশী অভিকের হাতটা শক্ত করে ধরছিল খুব। তারপর ওকে বিশ্বাস করানোর জন্যই যেন বলছিল খুব দৃঢ় গলায়, আমি কোথাও যাইনি অভিক, আমি সঙ্গেই আছি তোমার। প্লিজ একবার তাকাও, প্লিজ এইভাবে থেকো না আর। আই কান্ট সি ইউ লাইক দিস। কথাগুলো বলতে বলতে ঐশীর চোখটা ভিজে আসছিল হঠাৎ। ও সত্যি আর পারছে না অভিককে এইভাবে দেখতে। ওই পুরনো সুস্থ ছটফটে ছেলেটাকে মনে হচ্ছে হারিয়ে ফেলেছে ও। অনেক বেশি শাস্তি দিয়ে ফেলেছে অভিককে। এইসব এলোমেলো চিন্তার ভিড়েই সেদিনের রাতটা পেরিয়ে সকাল নেমেছিল শহরে। আর আজ প্রায় 2.5 দিন বাদে অভিক একটু সুস্থ হয়েছিল। জ্বরটা নেমেছিল ওর। সেদিন সকালে ঘুম ভাঙতেই তবে স্থির হয়ে গেছিল যেন। ঐশীর বুকে মাথা রেখে ও চোখ খুলেছিল আসলে। তার মানে কি সারা রাত এইভাবেই ঘুমিয়েছিল? কথাটা মনে ভাবতেই ও অনেকদিন বাদে খুব কাছ থেকে দেখেছিল ঐশীকে। ওর এলোমেলো চুল, আলতো ঘুমের মধ্যে থাকা মিষ্টি মুখ, সবকিছুকে যেন নতুন করে দেখছিল। নিঃশব্দে সেই মুহূর্তে ঐশীর ঘুম ভেঙে গেছিল হঠাৎ। ও চোখ খুলেই অভিককে দেখে অবাক হয়ে বলেছিল, ঠিক আছো তুমি? জ্বর নেই তো? কষ্ট হচ্ছে না তো কোনো? অভিক এতগুলো প্রশ্ন শুনে একটু অসংলগ্ন হয়ে গেছিল নিজে। ও কাল রাতে জ্বরের মধ্যে বেখেয়ালি হয়তো ঐশীর এত কাছে চলে এসেছে। ঐশী এটা দেখে খারাপ ভাববে না তো? কথাটা ভেবেই ও নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে আস্তে গলায় উত্তর দিয়েছিল, আমার ঠিক লাগছে এখন, বেটার লাগছে। ঐশী এই কথাই ওর কপালে নিজের হাত ঠেকিয়ে দেখেছিল জ্বরটা না আর গা গরম নেই, তাহলে জ্বর নেমেছে অবশেষে। এটা ভেবে ঐশী যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল অবশেষে। কিন্তু অভিক কি বলে ভেবে পাচ্ছিল না। ঐশী ওকে নিয়ে চিন্তা করছে, এটা যেন বিশ্বাস করতে পারছিল না এখন। যাই হোক, এরপর কিছুক্ষণ বাদে ঐশী ব্রেকফাস্ট নিয়ে এসেছিল অভিকের কাছে। তবে অভিক খাবার দেখেই বলে উঠেছিল, আমি কিছু খাবো না, ইচ্ছে করছে না। ঐশী এটা শুনে জোর দিয়ে বলেছিল, ইচ্ছে না হলেও খেতে হবে, তুমি জানো তোমার শরীরে হিমোগ্লোবিন কমে গেছে, প্রেশার লো, সব এই ঠিকঠাকভাবে না খেয়ে থাকার জন্য। দিনের পর দিন এই 3 দিন তোমার কি অবস্থা হয়েছিল জানো তুমি? কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল ঐশী। অভিক তখন নিজের মনেই যেন অল্প হেসে উঠেছিল। তারপর খুব আফসোসের গলায় বলেছিল, মরলাম তো না, কি আর হলো? এত সহজে মনে হয় যাব না। কথাটা শুনে ঐশী যেন থমকে গেছিল কেমন। অভিক এইভাবে বলছে, ও কি সত্যি আর বাঁচতে চায় না? কথাটা মনে হতেই ঐশী আর নিজেকে আটকায়নি। ও সোজাসুজি জিজ্ঞেস করেছিল অন্য একটা কথা, মেঘনা কোথায় অভিক? কি হয়েছে তোমাদের মধ্যে, বলো আমাকে। কথাটা বলে ঐশী আজ অভিকের হাতটা ধরেছিল নিজে থেকে, এটা বোঝানোর জন্য যে অভিক একা নেই, ঐশী আছে সঙ্গে। সেদিন হয়তো এই স্পর্শটারই ভীষণ দরকার ছিল অভিকের। সমস্ত খারাপ লাগাগুলোকে মনের মধ্যে জমিয়ে রাখতে রাখতে
থাকতে ও যেন শেষ হয়ে যাচ্ছিল রোজ, তাই চোখটা ভিজে এসেছিল এই মুহূর্তে হঠাৎ। আর সে আবছা চোখেও বলেছিল, মেঘনা 4 মাস আগে বাড়ি ছেড়ে গিয়ে অমৃত বলে একটা ছেলের সঙ্গে বিয়ে করেছে, এখন ওর সাথেই থাকে। ছেলেটা খুব খারাপ, ড্রাগস নেয়, পুলিশ রেকর্ড আছে। আমি সব জানতে পেরে বলেছিলাম এটা ওকে, অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম অমৃতকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমাকেই ভুল বুঝলো। তুমি ঠিকই বলতে, খুব বেশি কন্ট্রোল করে ফেলেছিলাম হয়তো একটা সময় ওর লাইফ, তাই অনেক ডিস্টেন্স তৈরি হয়ে গেছিল। সেই জন্য আমার কোনো কথাই বিশ্বাস করেনি মেঘা। উল্টে এক রাতের মধ্যে বাড়ি ছেড়ে মন্দিরে গিয়ে বিয়ে করে নিল। আর তারপর থেকে আজ অবধি এতদিন ও আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। অমৃত প্রত্যেক মাসে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়, নিজে আসলে কোনো রোজগার করে না, সংসার চালানোর সব টাকা আমার থেকেই নেয়। তার বদলে ওর কাছ থেকে আমি আমার বোনের খবর পাই, যদিও মেঘা এটা জানে না, জানলে হয়তো আমার টাকা নিত নাও, নিজের কষ্ট হলেও। আসলে এখন ও তো আমি সব থেকে দূরের লোক মেঘার, যার ফোনটাও একবারও রিসিভ করা যায় না। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ডুকরে কেঁদে উঠেছিল অভিক। ঐশী সেই মুহূর্তে শক্ত করে জড়িয়ে ধরেছিল ওকে। অভিককে আর ভেঙে পড়তে দেখবে না ও কিছুতেই। সেদিন এরপর ঐশী অভিককে কোনোভাবে শান্ত করে আস্তে গলায় বলে উঠেছিল একটু ভেবে, আমার একটু অবাক লাগছে ব্যাপারটা, মেঘা তোমার সাথে যোগাযোগ না রেখে এতগুলো দিন থাকতে পারবে? এটা কিভাবে সম্ভব? ও তো দাদা ছাড়া আর কিছুই বুঝতো না কখনো। মানছি কিছু কিছু ব্যাপারে হয়তো মতের অমিল হতো, কিন্তু তার মানে এই না যে ও তোমার এগেনস্টে ছিল। কথাগুলো শুনে অভিক এবার একটা দীর্ঘশ্বাস ফেলেই বলেছিল, এখন সব বদলে গেছে, এতদিনে নইলে একবার আমার ফোনটা অন্তত ধরতো মেঘা। কথাটা শেষ হতে ঐশী এই মুহূর্তে অন্য একটা কথা বলে উঠলো হঠাৎ। ও কিছুটা কৌতূহল নিয়েই বলল, তুমি মেঘার অ্যাড্রেসটা আমাকে একটু দিতে পারবে? আমি তো ওর খুব ক্লোজ ছিলাম, আমি কথা বললে যদি কিছু ঠিক হয়। এটা শুনে অভিক যেন নিস্তব্ধ হয়ে গেছিল কেমন। ও নিষ্পলকভাবে ঐশীর দিকে তাকিয়ে বলেছিল স্থির গলায়, তুমি কথা বলবে মেঘার সাথে আমার জন্য? এটা শুনে ঐশী আলতো হেসে আরেকবার অভিকের হাতটা ধরেছিল শক্ত করে, তারপর খুব সহজভাবে বলেছিল ওকে, হ্যাঁ বলবো, কিন্তু তার আগে তুমি এই খাবারটা ঠিকভাবে খেয়ে নাও প্লিজ। সেদিন এরপর নিজের হাতে খাইয়ে দিয়েছিল ঐশী অভিককে, অনেকটা যত্ন নিয়ে। অভিক যদিও খুব আড়ষ্ট ছিল ঐশীর কাছে, আসলে এতদিনে দূরত্বটাকে ভুলতে পারছিল না ঠিক, কিন্তু ও আর এরপর কিছুতেই না করতে পারেনি খাওয়ার ব্যাপারে ঐশীকে। তবে ঐশী মনে মনে জানতো শুধু এইটুকুতেই হবে না, মেঘাকে যে করেই হোক অভিকের কাছে নিয়ে আসতে হবে আমার, নইলে ছেলেটা বাঁচবে না, শেষ করে দেবে কোনো না কোনোভাবেই নিজেকে। কথাগুলো ভেবেও সেদিন বেলার দিকে গেছিল অভিকের দেওয়া অ্যাড্রেসে মেঘার খোঁজে, কিন্তু ওর কেন জানি না সবকিছু গন্ডগোলের মনে হচ্ছিল শুরু থেকেই। মেঘা অভিকের এতটা ক্লোজ ছিল, এত ভালোবাসতো নিজের দাদাকেও, তাহলে কি করে এতদিন এইভাবে না দেখা করে থাকলো মেয়েটা? এমনকি ফোনটা অবধি রিসিভ করলো না। সব কিছুই কেমন ধাঁধার মতন লাগছিল ওর। মেঘার সাথে মেলাতে পারছিল না ওর কোনো কিছুই ঠিকঠাক। আর এই অমৃত বলে ছেলেটাই বা কেমন? বিয়ের পর এতদিন ধরে টাকা নিয়ে যাচ্ছে অভিকের কাছ থেকে, কোনো আত্মসম্মানও নেই ছেলেটার নাকি। কথাগুলো বারবার মনে হচ্ছিল ঐশীর, তবে তার সঙ্গে আরেকটা কথাও মনে হচ্ছিল খুব, অমৃত বলে ছেলেটা কিছু করেনি তো আসলে? ও কোনোভাবে মেঘার এই বদলে যাওয়ার পেছনে কারণ না তো? কথাগুলো ভেবে ঐশী কলিং বেলটা বাজিয়েছিল সেদিন অমৃতদের বাড়ির। তারপর কিছুক্ষণের অপেক্ষার ভিড়ে দরজাটা খুলেছিল একজন অবশেষে। সেই মুহূর্তে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে অবাক হয়ে গেছিল ঐশী। চোখের কোণে কালশিটে ক্লান্ত বিধ্বস্ত চেহারা। একই অবস্থা হয়েছে মেঘার। কথাটা ভাবতেই মেঘাও কেমন চমকে উঠেছিল ঐশীকে দেখে এতদিন বাদে। ও প্রথম কয়েক সেকেন্ড যেন কিছু বলার অবস্থাতেই ছিল না, তবে ঐশী কেমন থমকে গিয়ে বলেছিল মেঘাকে, কেমন আছিস তুই? এটা কি অবস্থা হয়েছে চেহারার তোর? কথাটা শুনে মেঘার চোখে জল চলে এসেছিল সেই মুহূর্তে। ও ভাঙা গলায় বলেছিল, বৌদি ভাই তুমি এখানে কি করে? ঐশী সেই কথাটা শুনে কিছু বলতে যাবে, সেই সময় পিছন থেকে একটা লম্বা ছিপছিপে চেহারার ছেলে কেমন টলতে টলতে এসে খুব জোরে বলে উঠেছিল মেঘাকে, তুমি এইভাবে দরজা খুলতে এসেছো কেন? ভেতরে যাও এক্ষুনি, যাও বলছি। কথাগুলো বেশ ঝাঁঝালো গলায় জড়িয়ে জড়িয়ে বলেছিল ছেলেটা। ঐশী সেই মুহূর্তে মদের গন্ধ স্পষ্ট পাচ্ছিল ছেলেটির কাছ থেকে। আর এই সমস্ত কিছু দেখে এটা বুঝতে বাকি ছিল না যে ছেলেটা এই সকালবেলাও ড্রিঙ্ক করে আছে। তাহলে এই কি অমৃত? কথাটা ভাবতেও দেখলো ছেলেটা কেমন টান দিয়ে সরিয়ে দিল মেঘাকে ঐশীর সামনে থেকে। তারপর ওকেও সে একইভাবে ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলো, কে আপনি? কি চাই এখানে? কথাটা শুনে ঐশী কিছু একটা বলতে যাওয়ার আগে ছেলেটা নিজের মনে কেমন জড়ানো স্বরে বলে উঠল, বুঝেছি সেলস গার্ল তাই তো, কিন্তু আমাদের এখন কিছু লাগবে না, 2-4 প্যাক ছাড়া আমার আর কিছুর দরকার নেই।
কথাগুলো কেমন ঘোলাটে চোখে বলে মুখের উপর দরজা বন্ধ করে দিল ঐশীরও। সেই মুহূর্তে সবটা দেখে ঐশীর যেন ধাক্কা লাগলো একটা। সবকিছু দেখেও খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিল মেঘা একদম ভালো নেই এখানে। সেদিন এরপর বুঝতে পারছিল না মেঘার সাথে যোগাযোগ করবে কিভাবে, কিভাবে ওর খোঁজ খবর নেবে। কথাটা ভাবতে ভাবতে মনে হলো প্রতিবেশীদের কথা হঠাৎ। ঐশী এবার আর সময় নষ্ট না করে পাশের ফ্ল্যাটগুলো দরজা ধাক্কালো। ওপর নিচে 3টে ফ্ল্যাটের লোকেদের সাথে কথা বলে ঐশী জানতে পারলো অনেক কথা সেদিন। মাঝে মাঝে ওই অমৃতদের ফ্ল্যাট থেকে চিৎকার চেঁচামেচি অশান্তি শোনা যায় নাকি। অমৃত তো প্রচণ্ড নেশাখোর ড্রাগ এডিক্ট বলেই জানে ফ্ল্যাটের লোকজন। আর মেঘাকে ওরা আজ অবধি কখনো বাইরে বেরোতে দেখেনি। বুঝতে পারে সবাই মেয়েটাকে আটকে রাখা হয় বাড়িতে, কারোর সাথেই কোনোভাবে কথা বলতে মিশতে দেওয়া হয় না। কথাগুলো শুনে সেদিন ঐশী যেন নির্বাক হয়ে গেছিল কেমন। মেঘার জীবনটা যে পুরো নষ্ট হয়ে গেছে এই বিয়েটা করে, এটা বুঝতে আর বাকি ছিল না ওর কিছু। কিন্তু তাও কোনোভাবে মেঘার সাথে কথা না বলে তো ও কোনো স্টেপ নিতে পারে না। এটা ভেবেই সেদিন অপেক্ষা করেছিল অনেকক্ষণ ফ্ল্যাটের নিচে। ও সবার সাথে কথা বলে জানতে পেরেছিল একজন কাজের লোক রোজ বিকেলে আসে অমৃতদের বাড়ি কাজ করতে। কল্পনাদির নাম মহিলার। তাকে ধরেই কোনোভাবে যোগাযোগ করা যেতে পারে মেঘার সঙ্গে। এই সব ভেবে ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছিল ঐশী অনেকক্ষণ। এর মধ্যে ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডের সাথেও আলাপ পরিচয় করে নিয়েছিল ঐশী। সব খুলে বলেছিল ওনাকে। সিকিউরিটি গার্ডও অমৃতের নাম শুনে ভুরু কুঁচকেছিল নিজের। ওর মতন খারাপ নেশাখোর ছেলে নাকি একটাও হয় না। বেশ রাগের স্বরে বলেছিল কথাটা উনি ঐশীকে। এরপর কল্পনাদি কাজে আসতে ওই সিকিউরিটি গার্ডই আলাপ করিয়ে দিয়েছিল ঐশীর সাথে ওর। ঐশী সেই সময় একটা কাগজে নিজের ফোন নাম্বার লিখে কল্পনাদির হাতে দিয়ে বুঝিয়েছিল কাগজটা যাতে মেঘার হাতে দিয়ে দেয় কোনোভাবেও। এরপর ঐশী কল্পনাদিকে টাকাও দিয়েছিল কিছু। তারপর ওর ফেরানো অবধি অপেক্ষা করেছিল অ্যাপার্টমেন্টের বাইরে একটা কনফার্ম হওয়ার জন্য যে কাজটা হয়েছে কিনা। এরপর কল্পনাদি কাজ শেষ করে ফিরলে ঐশী আবার ধরেছিল ওকে রাস্তায়। তারপর সব জিজ্ঞেস করে কিছুটা শান্ত মনে ফিরেছিল বাড়িতে অবশেষে। ঐশীর ফোন নাম্বারটা মেঘা পেলে, যদি ওকে ফোন করে কথা বলে নিজে থেকে। মেঘার সাথে কি হয়েছে এটা জানাটা খুব দরকার আসলে ঐশীর। যাই হোক, এইসব ভাবনার ভিড়ে সেদিন সন্ধেবেলা বেশ আনমনে ঢুকেছিল ঘরেতে, কিন্তু ঘরে এসে থমকে গেছিল হঠাৎ যেন ও অভিককে দেখে। অভিক আসলে নিজের পুরনো ঠিকানায় ফিরে গেছে আবার। ও চোখ বন্ধ করে শুয়েছিল সেই মুহূর্তে সোফায়। ঐশী তবে এই দৃশ্য দেখে চুপ করে থাকতে পারেনি আর। অভিকের কাছে গিয়ে বেশ রাশভারী গলায় ওকে ডেকে বলেছিল, কি ব্যাপার, তুমি এই শরীরে খাট থেকে নেমে সোফায় এসে শুয়েছো কেন? মাথা ঘুরে পড়েও তো যেতে পারো কোনোভাবে। এমনিতেই তো উইক খুব। কথাগুলো বেশ রাগের স্বরেই বলেছিল ঐশী, কিন্তু অভিকের উত্তরে শান্তভাবে বলেছিল, আমার শরীর আগের থেকে এখন অনেকটাই বেটার। জ্বরও আসেনি আর সারাদিনে। আর তুমি আর 7 দিনই আছো এই বাড়িতে, তারপরই তো মাস শেষ হলে চলে যাবে। তাই এই কদিন একটু কমফর্টেবলি থাকো এখানে। আমার সোফাতে শুতে কোনো প্রবলেম নেই। কথাগুলো শুনে ঐশীর সঙ্গে সঙ্গে বলেছিল, এবার আমারও তুমি খাটে শুলে কোনো প্রবলেম নেই। আর শোনো, একটা সময় ছিল যখন তোমার কথা মতনই সব কিছু হতো, কিন্তু এখন আমার কথা মতন সব কিছু হবে, বুঝলে? কথাটা বেশ জোর দেখিয়ে বলেছিল ঐশী সেই মুহূর্তে। কিন্তু অভিকও এবার একটু অবাক হয়েই বলেছিল, কিন্তু আমি তো তোমার কথাই শুনছি। তোমারই তো একদিন আমার সাথে বেড শেয়ার করতে প্রবলেম ছিল, তাই আমি না। কথাটাকে এবার আর শেষ হতে না দিয়ে ঐশী আচমকা হাতটা ধরে ফেলেছিল ওর শক্ত করে। তারপর বেশ অর্ডার করার মতন করে বলেছিল, হয়েছে, ওঠো এবার, খাটে শোবে চলো। কথাটা বলে আলতো টেনেছিল ওর হাতটা অভিক। তবে এরপর আর কোনো কথা খুঁজে পায়নি বলার মতন। আর ঐশীর জোরটা এত বেশি ছিল যে না করতে পারেনি কিছুতেই আর অভিক। চুপচাপ খাটে গিয়ে শুয়েছিল বিনা প্রতিবাদে। ঐশী এরপর একটু সময় নিয়ে আরেকটা প্রশ্ন করেছিল অভিককে, ওষুধ খেয়েছো তুমি, নাকি সেটাও খাওনি? অভিক প্রশ্নটা শুনে চোখটা নামিয়ে নিয়েছিল নিজের। ঐশী এটা দেখে একটু ক্লান্ত স্বরে বলেছিল, জানতাম খাওনি। এরকম নিজের প্রতি কেয়ারলেস ছিলে বলে এতটা শরীর খারাপ বাঁধিয়ে বসলে। কথাটা বলে ঐশী নিজেই ওষুধের স্ট্রিপটা এগিয়ে দিল অভিকের দিকে। সেই মুহূর্তে অভিক কেমন উদাসীন একটা হাসি হেসে নিজের মনেই বলে উঠেছিল যেন, করেই বা কি লাভ হলো, মরতে কি পারলাম? ঐশী কথাটা শুনে কেমন থমকে গেছিল যেন। ও বেশ রাগ দেখিয়ে বলল, এবার থামবে তুমি? কেন এইসব বলছো? তারপর কয়েক সেকেন্ড সময় নিয়ে আবার বলে উঠল ঐশী একটু স্থির গলায়, বেঁচে তো তোমায় থাকতেই হবে, আর কেউ না হোক অন্তত মেঘার জন্য। আজ গেছিলাম আমি ওদের ফ্ল্যাটে বেলার দিকে। কথাগুলো শুনে অভিক নিজেও কেমন স্থির হয়ে গেল হঠাৎ। ও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু কয়েক সেকেন্ড ঐশীর দিকে। তারপর নিজেকে একটু সামলে জিজ্ঞেস করলো, দেখা হলো মেঘার সাথে? কেমন আছে ও? বলেছে কথা কিছু? প্রশ্নগুলো শুনে ঐশী কিছুটা অস্থির হয়ে বলল, এবার না, হয়নি কথা। আসলে সেই সুযোগটাই দেওয়া হয়নি অভিক। আমি ওকে দেখে এইটুকু বুঝেছি মেয়েটা ভালো নেই। ওই অমৃত বলে ছেলেটা খুবই খারাপ। ওর সমস্ত প্রতিবেশী
ঐশীরাও বলল ছেলেটা ড্রাগ এডিক্ট মাতাল, ইনফ্যাক্ট আজও ড্রিঙ্ক করেছিল সকালে। আর যেইভাবে মেঘার সাথে কথা বলছিল, বিহেভ করছিল, সেটা খুবই খারাপ। এমনকি ও তো মেঘার হাত ধরে টেনে সরিয়ে দিল ওকে দরজার সামনে থেকে। অমৃত মনে হয় কারোর সাথে মিশতে, কথা বলতে দেয় না মেঘাকে। ইনফ্যাক্ট ওর আশেপাশের ফ্ল্যাটের লোকগুলো বলেছিল যে ওরা এতদিনে মেঘাকে কখনো বাইরে বেরোতে, কারোর সাথে কথা বলতে দেখেনি। কথাগুলো শুনে অভি যেন স্তব্ধ হয়ে গেছিল হঠাৎ, কিছুই মেলাতে পারছিল না ঠিক। যদি ওই ছেলেটা মেঘার সাথে এতটা খারাপ করছে দিনের পর দিন, তাহলে মেঘা চুপচাপ ওই বাড়িতে আছে কেন? আর এতদিন তো অভিক মেঘার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, হাজারবার ফোন করেছে, কিন্তু মেঘা তো কখনো কথা অবধি বলতে চায়নি ওর সাথে। কথাগুলো ভেবেই অভিক বলেছিল কিছুই বুঝতে পারছি না আমি, ছেলেটা খারাপ সেটা তো আমি প্রথম থেকে জানি, তাই তো প্রত্যেক মাসে এত এত টাকা দিই ওকে, যাতে আমার বোনটাকে অন্তত ভালো রাখে। আর মেঘারই বা এত কি রাগ আমার ওপর, যে দিনের পর দিন আমাকে নিজের থেকে দূরে রেখে এইরকম বাজে নোংরা একটা ছেলের সাথে থাকছে। কথাটা শুনে ঐশী অভিককে একটু শান্ত করে বলেছিল, আমি ফোন নাম্বার দিয়ে এসেছি আমার মেঘার কাছে। ওদের বাড়িতে যে কাজ করে কল্পনাদি, তার হাতে একটা কাগজে নিজের নাম্বার লিখে পাঠিয়েছি আমি। আমার মনে হয় মেঘা নিশ্চয়ই আমাকে ফোন করবে, ওর সাথে কথা হলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। কথাগুলো বেশ জোর দিয়ে বলেছিল ঐশী। অভিক এই মুহূর্তে চুপ হয়ে গেছিল একটু বোনের চিন্তায়। মেয়েটা এতদিন ধরে কেমন আছে, কিভাবে আছে, এই চিন্তায়। সেদিন রাতে এরপর অভিকের কিছুতেই ঘুম আসছিল না ঠিক। ঐশীর মুখে মেঘার কথা শুনে যেন এলোমেলো লাগছিল নিজেকে। বারবার মনে হচ্ছিল মেয়েটা ঠিক আছে তো। একই শহরে থেকে অভিক আজ কতটা নিরুপায় যে নিজের বোনের কাছে পর্যন্ত যেতে পারছে না। কথাটা ভেবেই কেমন অস্থির লাগছিল আজ। যাই হোক, এইসব ভাবনার ভিড়ে ঘড়ি যখন ভোর 3টের কাটা ছিল, তখন একটু চোখটা লেগে আসছিল অভিকের তন্দ্রায়। সেই মুহূর্তে হঠাৎ ঐশীর ফোনটা বেজে উঠল। সেদিন অভিকের তন্দ্রাটা কেটে গেল এক লহমায়। ঐশী যদিও তখন গভীর ঘুমে, কিন্তু ফোনটা বেজেই চলেছে, তাই অভিক ওর হাতটা ঝাঁকিয়ে ডাকলো এখন ঘুম থেকে। আর ঐশীর কিছু জিজ্ঞেস করার আগেই বলল, তোমার ফোন বাজছে দেখো। ঐশী কথাটা শুনে ঘুমের ঘোরেই বলে উঠেছিল, এখন এখন কি ফোন করলো আমাকে? তারপর মোবাইলের স্ক্রিনে চোখ রাখতে দেখেছিল একটা আননোন নাম্বার। ঐশী এবার কিছু না ভেবেই ফোনটা ধরেছিল, আর ওপার থেকে ভেসে এসেছিল সে চেনা গলার স্বর, বৌদি ভাই, আমি মেঘা বলছি। কথাটা শুনে ঐশী নিজের মনেই বলে উঠেছিল, মেঘা তুমি? কথাটা বলে স্পিকারে দিয়েছিল ফোনটা। অভিক এই সময় উঠে বসে পড়েছিল বিছানায়, কেমন এলোমেলো লাগছিল ওর। এতদিন বাদে মেঘা ফোন করেছে, কথাটা ভাবতে ঐশীও উঠে বসে জিজ্ঞেস করেছিল সঙ্গে সঙ্গে, কেমন আছো? আজ সকালে তোমাকে দেখে একদম ঠিক লাগেনি আমার। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল ঐশী। সেই মুহূর্তে মেঘা কেমন কান্নায় ভেঙে পড়েছিল হঠাৎ। ও ভাঙা গলায় বলেছিল, ভালো নেই বৌদি ভাই, একদম ভালো নেই। অমৃত খুব খারাপ ছেলে, ও কথায় কথায় গায়ে হাত দেয় আমার, সারাক্ষণ নেশা করে থাকে, মদ ড্রাগস কিছু বাদ নেই ওর। আমি খুব বড় ভুল করেছি ওকে বিয়ে করে, খুব বড় ভুল। কথাগুলো শুনে অভিক আর ঐশী দুজনেই যেন স্তব্ধ হয়ে গেছিল কেমন। সব অন্ধকার লাগছিল চোখের সামনে ওদের। সেই অন্ধকারের ভিড়েই ঐশী কিছুটা উত্তেজিত হয়ে বলেছিল, এত কিছু হয়ে গেছে আর তুমি কারোর সাথে যোগাযোগ করোনি কেন? কেন এতদিন ধরে সহ্য করেছো এইসব মেঘা? অন্তত তোমার দাদাকে একটা তো ফোন করে সব বলতে পারতে। ঐশীর কথাটা শুনে মেঘা যেন আরও কেঁদে ফেলেছিল সেই দিন। ও ভাঙাচোরা গলায় বলেছিল, পারতাম না বৌদি ভাই, কিছুতেই পারতাম না। যেইভাবে দাদাকে অপমান করে এক রাতের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে এসে বিয়ে করেছি, তারপর কোন মুখে এইসব বলতাম ওকে? আর অমৃত বলে রোজ, এখন আমার আর কেউ নেই নিজে, দাদা তো নিশ্চয়ই আমার ওপর এত রেগে যে ও আমার মুখটাও দেখবেন আর কখনো। কথাটা কেমন থমকে বলেছিল মেঘা। কিন্তু অভিক এবার আর চুপ করে না থেকে বলেছিল, থামবি তুই? পাগল হয়ে গেছিস নাকি? আমি তোর থেকে মুখ ফিরিয়ে থাকবো এটা ভাবলি কি করে? প্রত্যেক মাসে অমৃতকে আমি কারি কারি টাকা দিই শুধুমাত্র তোর খোঁজ পাওয়ার জন্য। তোকে তো আমি হাজারবার ফোন করেছি এতদিনে, কিন্তু তুই একবারও ফোন রিসিভ করিসনি আমার, একবার কথা বলিসনি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেছিল অভিক। মেঘা তো যেন অবাক হয়ে গেছিল সেই মুহূর্তে। ও ভেজা চোখেই বলেছিল এলোমেলোভাবে, দাদা তুই তুই সত্যি কথা বললি আমার সঙ্গে? আমি বিশ্বাস করতে পারছি না। অমৃত এতদিন আমাকে শুধু এটাই বলেছে যে তুই আর কোনোদিন আসবি না আমার কাছে, কখনো কথা বলবি না। আর ও তো আমার ফোনটাও নিজের কাছে রেখেছে এতদিন, কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি, একরকম ঘর বন্দি করেই আমাকে। কথাগুলো আর শেষ করতে পারলো না মেঘা, গলায় কান্না এসে জমা হলো ওর। কিন্তু তার পরের মুহূর্তেই মেঘা কেমন অস্থির হয়ে বলে উঠল, আর কথা বলতে পারবো না আমি। অমৃত মনে হয়
উঠে গেছে ঘুম থেকে। আমি লুকিয়ে ওর ফোন থেকে ফোন করেছিলাম বৌদি ভাইকে, তোমরা কেউ আর কল ব্যাক করো না এই নাম্বারে, তাহলে খুব মারবে আমাকেও। কথাগুলো বলেই মেঘা তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিয়েছিল সেদিন। অভিক আর ঐশী তবে বাকরুদ্ধ হয়ে গেছিল যেন। মেঘা এতগুলো দিন এরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে এটা ভেবেই যেন কেঁপে উঠছিল দুজনে। তবে আর দেরি করলো না অভিক, সেই মুহূর্তেই এসিপিকে ফোন করলো নিজে। বিজনেসের জন্য আসলে অনেকদিনই চেনা উনি, সবটা খুলে বলল অভিক মিস্টার মিত্রকে সেই ভোরে। তারপর একটু সকাল হতেই ফোর্স নিয়ে হাজির হলো অভিক ঐশী মেঘার বাড়িতে। পুলিশ দেখে যদিও অবস্থা খারাপ হয়ে গেছিল অমৃতের, প্রথমে তো পালানোর চেষ্টা অবধি করেছিল, কিন্তু অভিকের রাগে আজ মাথা ঠিক ছিল না একদম। পুলিশ ওকে হাতে না হাতে ধরতেই অভিক নিজে গিয়ে দুগালে দুটো থাপ্পড় লাগিয়েছিল ছেলেটাকে। মেঘা সেই মুহূর্তে ছুটে এসে আঁকড়ে ধরেছিল নিজের দাদাকে। অভিক আজ এত কাছ থেকে মেঘাকে দেখে থমকে গেছিল কেমন, চোখে কপালে কালশিটের দাগ। কি অবস্থা করেছে বোনটার এই ছেলেটা, কথাটা ভেবেই বেশি শক্ত হয়ে উঠেছিল ওর রাগে। কেমন তীক্ষ্ণ স্বরেই সেদিন অমৃতকে বলেছিল, আই উইল মেক শিওর যে আর লাইফে কোনোদিনও তুমি এই বাইরের পৃথিবীটা যেন দেখতে না পারো। জেলটাই হচ্ছে তোমার আসল জায়গা, সারা জীবন পচে গলে মরতে হবে ওখানে। কথাটা শেষ হতেই অমৃতকে সেদিন তুলে নিয়ে গেছিল পুলিশ। অভিক ওপর মহল থেকে ইনস্ট্রাকশন দিয়েছিল যেন 3rd ডিগ্রি চালানো হয় ছেলেটার ওপর। ততটা কষ্ট ওর বোনকে দিয়েছে, তার 3-4 গুণ কষ্ট যেন ফেরত পায় অমৃত। সেদিন এরপর ঐশী মেঘাকে আগলে রেখেছিল সারাক্ষণ। নিজে ডাক্তারকে কল করেছিল মেঘার চেকআপের জন্য। মেয়েটার চেহারাটার যা অবস্থা হয়েছে চোখে দেখা যায় না, হাতে পায়ে কোনো না কোনো জায়গার মারের দাগ, কালশিটে। ডাক্তার তবে বলেছিল ওকে দেখে শুধু শরীরেই না মনেও প্রচুর আঘাত লেগেছে মেঘার। এত কিছু সহ্য করে কিছুটা ডিপ্রেশনেও থাকতে পারেও, তাই ভালো কোনো সাইকোলজিস্ট দেখিয়ে কাউন্সিলিং করানো উচিত ওর। ঐশী কথাটা গিয়ে অভিকে বলেছিল। অভিক এটা শুনে খোঁজ নিয়ে শহরের বেস্ট সাইকিয়াট্রিস্টকে অ্যাপয়েন্ট করেছিল মেঘার ট্রিটমেন্টের জন্য। এরপর কদিন ঐশী অভিক দুজনে সারাক্ষণ ছিল মেঘার কাছে, কথা বলে যত্ন নিয়ে যত রকমভাবে সম্ভব ওর মন আর শরীর দুটোই ঠিক করার চেষ্টা করেছিল ওরা। কিন্তু এইসবের ভিড়ে মেঘা জানতে পেরেছিল অভিকের কাছ থেকে যে ঐশী মাত্র 1 মাসের জন্য এই বাড়িতে থাকতে এসেছে। কথাটা জানে কেমন নিজেকে দোষী মনে হচ্ছিল। মনে হচ্ছিল অ্যাক্সিডেন্টের জন্যই তো ঐশী আর অভিকের মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই কথা ভেবে মনটা ভারী হয়ে যাচ্ছিল খুব বারবার। তাই সেই রাত্রে ঐশীকে একা পেয়ে মেঘা বলেছিল হঠাৎ নিজে থেকে, বৌদি ভাই একটা রিকোয়েস্ট করছি তোমাকে, আসলে আমার দাদাটা এতদিন আমার জন্য খুব কষ্ট পেয়েছে, এরপর তুমি চলে গেলে আবারও শেষ হয়ে যাবে, আর সামলাতে পারবে না নিজেকে, তাই প্লিজ প্লিজ আর ওকে এই শাস্তিটা দিও না, আর আমাদের একা রেখে চলে যেও না তুমি। কথাটা বলতে বলতে মেঘা কেঁদে ফেলেছিল শেষে। ঐশীর এই মুহূর্তে নিজেরও কষ্ট হচ্ছিল কেমন। ও কিছু না বলে মেঘাকে আগলে নিয়েছিল আবার শক্ত করে। তবে এইসব কিছুই যে অভিক আড়াল থেকে দেখছিল সেদিন, এটা ওরা দুজনের কেউই খেয়াল করেনি ঠিক। অভিক সেই সময় থমকে গেছিল কেমন, মনে হচ্ছিল ঐশী আর কত কি করবে ওদের জন্য। ওর এত এত ভুলের পরও ঐশী প্রত্যেকটা সময় পাশে থাকলো ওর। অভিকের শরীর খারাপের সময় দিনরাত ওর খেয়াল রেখে সুস্থ করলো ওকে। তারপর মেঘাকে ঐশী তো ফিরিয়ে আনলো আবার, ওর বোনটাকে নতুন জীবন দিল আবার যেন মেয়েটা। তার বদলে অভিক ঠিক কোন মুখে ওকে থেকে যাওয়ার কথা বলবে এখানে? অভিক সত্যি ওর জন্য কি করতে পেরেছে? এই সম্পর্কে একতরফা কষ্টই তো দিয়ে গেছেও। সেদিন কথাগুলো ভাবতে ভাবতেই ওর ঘরে এসেছিল অভিক। তারপর ঐশী ঘরে আসতেই অভিক আজ নিস্তব্ধতা ভেঙে নিজেই বলে উঠেছিল স্থির গলায়, ঐশী তুমি মেঘার কথা নিয়ে কিছু ভেবো না, ও আসলে আমার কষ্টটাই দেখছে শুধু, কিন্তু আমার খারাপ লাগাগুলো নিয়ে একবারও ভাবছে না। আমি সত্যি তোমাকে ডিজার্ভ করি না, কোনো দিন করিনি। আমি শুধু এই সম্পর্কে তোমার কাছ থেকে নিয়ে গেছি, একতরফাভাবে নিয়ে গেছি, কিন্তু তার বদলে কখনো তোমাকে ভালো রাখতে পারিনি। উল্টে ভুল বুঝে অপমান করে দূরে সরিয়ে রেখেছি দিনের পর দিন। আমি বেসিক্যালি খুব খারাপ মানুষ, খুব খারাপ। কোনো মুখ নেই আমার তোমাকে আটকানোর, তোমাকে থাকতে বলার। কথাগুলো মুখ নিচু করে বলেছিল অভিক। চোখ দুটো আসলে ভিজে গেছিল সেই সময় নিজের অজান্তেই। কেমন নিঃস্ব লাগছিল নিজেকে আজর, যে ঐশীর মতন মানুষকে পেয়েও ধরে রাখতে পারলো না নিজের ভুলে। এই সবই ভাবছিল আনমনে। তখনই ঐশী এসে আচমকা জড়িয়ে ধরলো ওকে। অভিকের যেন ধাক্কা লাগলো এই স্পর্শে হঠাৎ। কি বলবে ঠিক ভেবে পেল না নিজে। ঐশী তখন আলতো স্বরে অভিকের কানের কাছে বলল ভেজা গলায়, পারবো না, আমি পারবো না আর চলে যেতে, কিছুতেই পারবো না। আসলে আমি জড়িয়ে পড়েছি আবার তোমার সাথে, ভীষণভাবে জড়িয়ে গেছি। সেই 3 দিন যখন তোমার কোনো সেন্স ছিল না, জ্বরের ঘোরে, যখন একবার চোখ খুলে তাকাচ্ছিলে না, কথা বলছিলে না কোনো, তখন বুঝেছি কাউকে হারিয়ে ফেলার ভয় ঠিক কতটা ভয়ঙ্কর হয়। তারপর আর পারবো না ছেড়ে থাকতে, শাস্তি দিতে, কোনোভাবেই পারবো না। কথাগুলো বলে আরো বেশি করে জড়িয়ে ধরলো ঐশী অভিককে। অভিকও এবার সেই এক আলোকবর্ষ সমান দূরত্বটা কাটিয়ে ঐশীকে ভীষণ শক্তভাবে আঁকড়ে ধরলো এখন। ওর কপালে ঠোঁটে ভীষণভাবে ছুঁয়ে দিল নিজের ঠোঁট।
কিছু না বলে নিজের সর্বস্ব দিয়ে আরেকবার বেঁধে ফেললো ঐশীকে সারা জীবনের জন্য। এইভাবেই হয়তো অনেক আলোকবর্ষ পার করে দু প্রান্তে দুটো মানুষ এক হয়ে যায় সহস্র কোটিবার, আর সে মিলনের সাক্ষী থাকে অন্তহীন ছায়াপথ, অজস্র নক্ষত্রেরা নিশ্চুপে ভাষাহীন হয়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।